মানুষের সামনে, যখন আমরা জানতাম যে এই স্বৈরাচারের পতন অবশ্যই হবে, হয়তো একদম নির্দিষ্ট কোনো সময় আমরা জানতাম না, বাট আমাদের ধারণা ছিল দ্রুতই স্বৈরাচারের পতন হবে। এবং স্বৈরাচারের পতনের পরে দেশের মানুষের সমর্থন নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে বিএনপি কিভাবে দেশ গঠন করতে চায়, পুনর্গঠন করতে চায় দেশকে, তার কতগুলো কথা আমরা তুলে ধরেছি। সাবজেক্ট ওয়াইজ আমরা কথা তুলে ধরেছি। পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল আন্দোলনে ভূমিকা রেখেছেন, আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদেরও কতগুলো মতামত আমাদের কাছে এসে পৌঁছায়, তারাও তাদের কতগুলো মতামত দেন। তার পরবর্তীতে আমরা 27 দফাকে, প্রথমে দলের পক্ষ থেকে যেটি ছিল এটি ছিল 27 দফা, পরবর্তীতে আমরা এটিকে 31 দফায় রূপান্তর করি বিভিন্ন দলের মতামতের ভিত্তিতে। আজকে আপনাদের সামনে যেটি উপস্থাপিত হয়েছে, যেটি উপস্থাপিত হচ্ছে, এটি 31 দফা নামে উপস্থাপিত। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই 31 দফার মধ্যে শিক্ষার কথা বলা আছে, 31 দফার মধ্যে শিল্পের কথা বলা আছে, 31 দফার মধ্যে কৃষকের কথা বলা আছে, শ্রমিকের কথা বলা আছে, ছাত্রছাত্রীর কথা বলা আছে, দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলা আছে, দেশের বিচার বিভাগের কথা বলা আছে, দেশের অর্থনীতি নিয়ে বলা আছে। এই কথাগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরা হচ্ছে। কিছুদিন আগে আমরা কিছু মানুষকে ট্রেনিং দিয়েছি, এবং আজকে স্টেজে সেরকম কিছু সংখ্যক মানুষ বসে আছে যারা আপনাদের সামনে এই বক্তব্যগুলো তুলে ধরছে। এখন সহকর্মীবৃন্দ, আপনাদেরকে এই 31 দফা যদি আজকে যেখানে আপনারা বসে আলোচনা করছেন, শুধু যদি আপনারা শুনে যান, দেখে যান, জেনে যান বা বুঝে যান, তাহলে হবে না। এই 31 দফাটা কিন্তু শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের জন্য নয়, এই 31 দফাটা শুধু রাজনৈতিক নেতাকর্মীদের জন্য নয়। এই 31 দফাটির লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের জন্য কতগুলো আমরা কাজ করব এবং দেশের মানুষের সামনে এগুলো উপস্থাপন করা। সময় পরিবর্তিত হয়েছে, মানুষের মন মানসিকতা পরিবর্তিত হয়েছে। কাজেই মানুষের জন্য একজন রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনার দল দেশের জন্য কি কি করতে চায়, মানুষের জন্য কি কি করতে চায়, এগুলো মানুষ অ্যাডভান্স আগে জানতে চায়, এবং সেই কাজটি আমরা করার চেষ্টা করছি। এই যে আমি একটু আগে বললাম যে আজকে শুধু আপনারা জেনে গেলে, বুঝে গেলে, নিয়ে গেলে সাথে হবে না। এই যে অনুষ্ঠান স্থল, এর মধ্যে এই কথাগুলো সীমাবদ্ধ রাখলে চলবে না। এই কথাগুলো আজকে ঢাকা মহানগরী উত্তরের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি মহল্লার, প্রতিটি বাড়িতে ছড়িয়ে দিতে হবে কথাগুলো। হতে পারে 31 দফার অনেকগুলো পয়েন্টের সাথে বা কোনো কোনো পয়েন্টের সাথে কোনো কোনো ব্যক্তি বা মানুষ দ্বিমত পোষণ করতেই পারে, কোনোই সমস্যা নেই। তাদের যদি কোনো ভালো মতামত থাকে, তাদের যদি কোনো ভালো প্রস্তাবনা থাকে, আমরা যদি সেগুলো জানতে পারি, অবশ্যই আমরা সেগুলি বিবেচনা করব, এবং সেই মোতাবেক আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা ঢাকা মহানগরী উত্তরের নেতা কর্মী বৃন্দ উপস্থিত আছেন। সেটি বিএনপি হতে পারে, যুবদল হতে পারে, স্বেচ্ছাসেবক দল হতে পারে, ছাত্র, অর্থাৎ মূল দল সহ আমাদের যত অঙ্গ সহযোগী সংগঠন আছে, তাদের ঢাকা মহানগরের যে সকল নেতাকর্মী আছেন, আপনারা এখানে উপস্থিত আছেন। আমি বারে বারেই ঢাকা মহানগরী, সেটি উত্তরই হোক বা দক্ষিণই হোক, নেতৃবৃন্দের সাথে যখন আমার কথায়, একটি কথা আমি সবসময় বলার চেষ্টা করি বা বলে থাকি। সেই কথাটি হচ্ছে, দেখুন, আপনারা রাজধানীর মানুষ, রাজধানীর নেতাকর্মী, আপনারা, আপনাদের সামনে বা আপনাদের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। অর্থাৎ আপনারা সারা দেশের প্রতিচ্ছবি কিন্তু। এখানে উপস্থিত আপনারা প্রত্যেকে বিএনপির অ্যাম্বাসেডর বা বিএনপির প্রতিনিধি, এবং আপনাদের উপরে অনেক কিছু নির্ভর করছে। কারণ ঢাকা মহানগরীতে, ঢাকা শহরে মানুষ যা চিন্তা করে, যা ভাবে, যা বলে, এটি কিন্তু সারা দেশে ছড়িয়ে যায় ধীরে ধীরে। সারা দেশ থেকে মানুষ এখানে আসে, বিভিন্ন কাজে কর্মে মানুষ এখানে আসে, এখান থেকেও মানুষ সারা দেশে বিভিন্ন জায়গায় যায়। কাজে এখানকার চিন্তাধারা, এখানকার মানুষের মন মানসিকতার একটি বহিঃপ্রকাশ সারা দেশে ছড়িয়ে পড়ে। কাজেই আপনাদের সবচেয়ে বড় একটি অন্যতম দায়িত্ব হচ্ছে দলের ইমেজকে ধরে রাখা, দলের ইমেজকে ধরে রাখা। সারা দেশে বিএনপির উপরে মানুষের যেই আস্থা, সেই আস্থার 50% ধরে রাখার দায়িত্ব হচ্ছে কিন্তু আপনাদের। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের নয়, এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনাদের, আপনারা যারা দলের নেতা এবং কর্মী। দলের সম্পর্কে ভালো কথাগুলো, দলের
লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো, এগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে জনগণের সামনে। এবং এগুলোকে যদি আমরা সাকসেসফুলি নিয়ে যেতে পারি জনগণের সামনে, তাহলেই আমরা জনগণের সমর্থন অর্জন করতে, ভালোভাবে অর্জন করতে সক্ষম হব। আপনারা এক একজন রাজনৈতিক কর্মী এবং রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য। আপনারা আপনারা যেহেতু এই দলের সদস্য, আপনারা যেহেতু রাজনৈতিক দলের কর্মী, একটি রাজনৈতিক দল বা একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় সফলতা কি? সবচেয়ে বড় সফলতা হচ্ছে আপনি যেই এলাকার নেতা বা কর্মী, সেই এলাকার মানুষের সমর্থন হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে বড় পুঁজি, তাই নয় কি? সামগ্রিকভাবে রাজনৈতিক দলের সবচেয়ে বড় পুঁজি বা সবচেয়ে বড় সফলতা হচ্ছে দেশের বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন নিজের পক্ষে রাখা। আমাদের ক্ষুদ্র 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 সমর্থন যে আপনারা অর্জন করেন, আপনি আপনার মহল্লায়, আপনার পাড়ায়, আপনার ইউনিয়নে, আপনার ওয়ার্ডে, আপনার থানায়, আপনার জেলায়, এই যে ছোট 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 করে আমরা সমর্থন অর্জন করি, এটিই সারা বাংলাদেশের 64টা জেলা সহ আমাদের 550 যে থানা বা উপজেলা আছে, পৌরসভা যে আছে, সব কিছু মিলিয়ে এই বড় সমর্থন একত্রিত হয়ে একটি বৃহৎ সমর্থনের আকার ধারণ করে। প্রিয় সহকর্মীবৃন্দ, সেই জন্যই আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে। আপনারা একজন রাজনৈতিক কর্মী, আমি একজন রাজনৈতিক কর্মী, আমরা একটি রাজনৈতিক দলের সদস্য। এবং আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে, রাজনীতিতে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের সমর্থন। সবচেয়ে বড় আমাদের শক্তি হচ্ছে জনগণের সমর্থন। এই সমর্থনকে আমাদের যে কোনোভাবে, এই সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে। যে কোনোভাবে বলতে কিন্তু আমি বুঝিয়েছি পজিটিভভাবে। পজিটিভভাবে অর্থাৎ জনগণ যা চিন্তা করে, জনগণ যা চায়, জনগণ যা বলে, জনগণ যেটা আশা করে, জনগণ যেটা প্রত্যাশা করে একটি রাজনৈতিক দলের কাছে, একটি রাজনৈতিক কর্মীর কাছে, আমাদেরকে সেভাবে চলতে হবে, কথা বলতে হবে, সেভাবে উঠতে হবে, বসতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি বারে বারে বিভিন্ন জায়গায় গত 3 মাস ধরে একটি কথা বলে আসছি। আজকেও আপনাদের সামনে আমি সেই কথাটি তুলে ধরতে চাই। আজ 31 দফা যেভাবে যেভাবে আমরা প্রতিটি দফা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব, মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব, আপনারা এখানে যেই কথাগুলো শিখে গেলেন, জেনে গেলেন, বুঝে গেলেন, এটি যেরকম আপনারা আলোচনা করবেন, আপনারা যেমন আলোচনা করবেন মানুষের মাঝে, পরিবারকে নিয়ে বসবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে বসবেন, আপনার এলাকার মানুষকে নিয়ে, পাড়া মহল্লার মানুষকে নিয়ে বসবেন, আলোচনা করবেন। আপনার যেরকম বলার হক আছে, তাদেরও আপনার কাছ থেকে কিন্তু জানার হক আছে। কারণ আপনি তাদের ভোট চাইছেন, যখন তাদের ভোট আপনি চাইছেন, স্বাভাবিকভাবেই তার জানার অধিকার আছে। জনগণ হিসাবে তার জানার অধিকার আছে আপনি তার নিরাপত্তার জন্য কি করবেন, আপনি তার সন্তানের শিক্ষা ব্যবস্থার জন্য কি করবেন, আপনি তার পরিবারের স্বাস্থ্যের জন্য কি করবেন, আপনি তার ভবিষ্যতের নিরাপত্তার জন্য, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের জন্য আপনি কি করবেন, দেশের বিচার ব্যবস্থা আপনি কিভাবে পরিচালনা করবেন, অর্থাৎ আপনি দেশের বিচার ব্যবস্থাকে কিভাবে দেখতে চান, আপনি যদি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেন, এগুলো জানা তার হক, এটি জানার তার রাইট আছে। এবং আপনার কর্তব্য হচ্ছে তাকে জানানো, তাকে বোঝানো, তাকে বলা। সহকর্মীবৃন্দ, একটি কথা উল্লেখ না করলেই নয়, হাতের 5 আঙ্গুল সমান না, ঠিক একইভাবে মানুষের মধ্যে সকলেই একরকম না। আমাদের মধ্যে হয়তোবা কিছু কিছু মানুষ থাকতে পারেন, আমাদের সহকর্মীদের মধ্যে কিছু কিছু থাকতে পারে যারা কিছু কিছু বিষয় বিভ্রান্ত হয়ে গিয়েছে। এই 3-4 মাসে যারা স্বৈরাচার পতনের পরে, স্বৈরাচার পালিয়ে যাবার পরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছে। এবং এই বিভ্রান্তির কারণে তারা এমন কিছু কাজ করছে যেই কাজগুলো মানুষ পছন্দ করছে না, সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই। সহকর্মীবৃন্দ, সহকর্মীবৃন্দ, এখানে উপস্থিত যারা আছেন, নেতাকর্মী যারা সরাসরি দলের সাথে সম্পৃক্ত, আপনারা যারা উপস্থিত আছেন, গত 16-17 বছর আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে আপনারা এসেছেন। নিশ্চয়ই আপনারা এই অত্যাচার নির্যাতন কেন সহ্য করেছেন? এই জন্য সহ্য করেছেন যে আপনারা একটি নীতিতে বিশ্বাস করেন, সেই নীতিটা ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই আপনারা
সেই যুদ্ধ করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, জেল জুলুম খেটেছেন বা জেল জুলুমের শিকার হয়েছেন আপনারা। নিশ্চয়ই আপনারা এই অত্যাচার নির্যাতন সহ্য করেননি কতিপয় ব্যক্তি যাতে করে তাদের স্বার্থ হাসিল করতে পারে। নিশ্চয়ই এই কারণে আপনারা এত অত্যাচার নির্যাতন সহ্য করেননি। ঠিক নয় কি বিষয়টি? বিষয়টি কি ঠিক? যদি বিষয়টি ঠিক হয়ে থাকে সহকর্মী বৃন্দ, দেখুন, একটি কথা বলি, কথাটি হয়তো শুনতে একটু খারাপ হতে পারে। আপনি আজকে বিএনপির একজন নেতা বা কর্মী বলে আপনি যখন মানুষের কাছে যান, আপনি কিন্তু একটা সম্মান পান। আপনি একজন নেতা হিসেবে যখন বের হন, আপনার পাড়ায় মহল্লায় বের হন, আপনাকে মানুষ চিনে ওই যে বিএনপির নেতা। আপনি রাস্তা দিয়ে হাঁটলে আপনাকে সালাম দেয় দুইটা। আপনি আপনার আশেপাশে অনেক মানুষকে পাবেন যারা অর্থনৈতিকভাবে আপনার থেকে অনেক প্রভাব প্রতিপত্তি বেশি, অর্থনৈতিকভাবে আপনার থেকে তাদের টাকা পয়সা আপনার থেকে বেশি, কিন্তু মানুষ কিন্তু তাদেরকে চেনে না। পাশ দিয়ে হেঁটে গেলেও কেউ জানেই না, বোঝেই না যারে এত একটা ধনী লোক হেঁটে যাচ্ছে। কিন্তু আপনার নিজের হয়তো একটা ছোট্ট ফ্ল্যাট আছে, কোনোভাবে থাকেন হয়তো আপনি, কিন্তু আপনি যখন বের হন, মানুষ কিন্তু আপনাকে সালাম দেয়। কেন? আপনি বিএনপির একজন নেতা হিসাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, কাজেই আপনার লক্ষ্য বা উদ্দেশ্যটা কি হওয়া উচিত? আপনার লক্ষ্য বা উদ্দেশ্যটা হওয়া উচিত মানুষের সমর্থন, মানুষের দোয়া, মানুষের আস্থা অর্জন। আপনার লক্ষ্য যদি অন্য কিছু হয়ে থাকে, সহকর্মীবৃন্দ, আজকে আপনাদের পরিষ্কার একটি কথা বলি, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি মানুষের আস্থা অর্জন না হয়ে থাকে, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি অন্য কিছু হয়ে থাকে, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি দলের আদর্শকে দলের আদর্শকে রক্ষা করা যদি না হয়ে থাকে, বিশ্বাস করুন, আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে দুদিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি দল থেকে ছিটকে পড়ে যাবেন, আপনি মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন। কাজে আসুন, আমরা আজকে এখানে সকলে একত্রিত হয়েছি কেন? আমরা বিএনপির একজন কর্মী হিসাবে এখানে একত্রিত হয়েছি। আমরা 31 দফা উপস্থাপন করেছি দেশের মানুষের কাছে। সেই 31 দফা আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করব, ঘরে ঘরে উপস্থাপন করার চেষ্টা করব আমরা। সেই লক্ষ্যেই আমরা আজ এখানে একত্রিত হয়েছি। আমরা অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এখানে একত্রিত হইনি আজ। কাজেই আমরা যেই রাজনৈতিক উদ্দেশ্য এখানে একত্রিত হয়েছি, আসুন আমরা এই কর্মশালার পরে আজকে আমরা প্রতিজ্ঞা করি, শপথ গ্রহণ করি যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে 31 দফাকে বাস্তবায়নের পাশাপাশি মানুষের সমর্থন নিয়ে আমরা 31 দফাকে বাস্তবায়ন করতে পারলে আমাদের একই সাথে লক্ষ্য এবং উদ্দেশ্য হবে মানুষের আস্থা অর্জন, মানুষের বিশ্বাস অর্জন, মানুষের ভালোবাসা অর্জন। এর বাইরে যদি রাজনৈতিক কর্মী হিসাবে আমরা অন্য কোনো দিকে নজর দেই, বিশ্বাস করুন, আজ না হলে কাল, কাল না হলে নিশ্চিত পরশু আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি ছিটকে পড়ে যাবেন, আপনাকে কেউ চিনবে না, আপনাকে কেউ মূল্যায়ন করবে না, আপনাকে কেউ দাম দিবে না। আপনাকে দাম এই জন্যই আজকে মানুষ দেয়, সাধারণ মানুষ, আপনার এলাকার মানুষ দাম দেয়, আপনি বিএনপির একজন নেতা কর্মী এবং এই বিএনপির উপরে মানুষের আস্থা বিশ্বাস আছে। কাজে নেতৃবৃন্দ, আমাদের দায়িত্ব হচ্ছে, যান প্রাণ দিয়ে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের সেই বিশ্বাস, আস্থা এবং ভালোবাসাকে ধরে রাখা। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। প্রিয় সহকর্মীবৃন্দ, এর জন্য আপনাকে জনগণের প্রত্যাশা অনুযায়ী যেভাবে চলা সেভাবে চলতে হবে। আসুন, আমরা যে কারণে গত 15-16 বছর এত ত্যাগ তিতিক্ষা অর্জন মধ্যে দিয়ে আমরা গিয়েছি, আমরা এত অত্যাচার নির্যাতন সহ্য করেছি, আসুন আমরা সেই দেশের মানুষকে সামনে রেখে, দেশকে সামনে রেখে যেই কথাগুলো বলেছি, যেই কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, সেই মোতাবেক কথার পালা শেষ, এখন কাজের পালা শুরু। কাজ শুরু করার সময় এসেছে। আসুন আমরা সেভাবে কাজ করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের নিরাপত্তা কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। আমি বিশ্বাস করছি আজ আপনারা 31 দফার এই কর্মশালা শেষ করে আপনারা যেই কথাগুলো আমি এতক্ষণ বলেছি, সেই কথাগুলো আপনারা আপনাদের মনে ধারণ করেছেন এবং আজ ইনশাল্লাহ আজকের এই কর্মশালার পরে আপনারা সেই মোতাবেক
আগামী দিনগুলোতে আপনাদের সেই কর্মপন্থা আপনারা ঠিক করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।